পুশিন রুখতে কঠোর নজরদারি, রাতভর টহল। নয়াদিল্লিতে সীমান্ত সম্মেলন শুরু। বিএসএফ এর অতৎপরতা বন্ধে ভারতকে কড়া বার্তা দেবে বিজিবি। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় 8 দিন হাসপাতালকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে এক চুলও নড়বে না সরকার। আইন মেনেই নোটিশের জবাব দিতে আরও 2 দিন সময়। উচ্চ আদালতে মামলা জট, বিচারক সংকট। আটকে আছে বহু গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি। রামিসা ধর্ষণ হত্যার রায় দ্রুত বাস্তবায়নের শঙ্কা। 54 বছরের রেকর্ড ভেঙে কমেছে কৃষি উৎপাদনে প্রবৃদ্ধি। বৈশ্বিক অস্থিরতায় খাদ্য ঘাটতির ঝুঁকি এড়াতে বাজেটের 10% বরাদ্দের পরামর্শ। ইরান ইসরায়েল সংঘাতে আবার উত্তাল মধ্যপ্রাচ্য। ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তেহরান সহ 3 শহরে তেল আবিবের আক্রমণ। ফের বাড়ছে তেলের দাম। দেখছিলেন নাসির সিনটেক্স গ্রুপ সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছে আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। বিএসএফ এর পুশিন ও অনুপ্রবেশ রুখতে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি কঠোর নজরদারিতে রয়েছে বিজিবি। রাতভর টহলের পাশাপাশি চলছে মাইকিং ও জনসচেতনতা কার্যক্রম। বিভিন্ন এলাকায় বিজিবির সঙ্গে পাহারা দিচ্ছেন গ্রামবাসী। গেল রাতেও হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকায় সতর্কতামূলক মাইকিং এর মাধ্যমে স্থানীয়দের সচেতন করা হয়। এর আগে বিকেলে সীমান্ত এলাকায় করা হয় উঠান বৈঠক। সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় জনগণ, গ্রাম পুলিশ এবং আনসার ভিটিপি সদস্যদের সম্পৃক্ত করে সমন্বিত নজরদারি ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পুশিন ঠেকাতে জোরদার রয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকে রাত পর্যন্ত সীমান্ত এলাকায় আনসার, গ্রামবাসী সহ বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন। এদিকে পঞ্চগড়ের বড় বাড়ির সীমান্তে বিএসএফ এর পুশিনের চেষ্টায় আটকে পড়া 10 নারী পুরুষ এবং ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে 11 জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। ওরা লাইট অফ করে দিয়েছে এই পাশে মানুষ ঠেলে দেওয়ার জন্য, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি যে একটা লোক মানুষ যদি এই পরে না আসে, এই যে ইন্ডিয়া থেকে দেবে, রোহিঙ্গা থেকে দেবে, তো আমরা কোথায় যাব? সীমান্ত আমরা সামন্তার বিজিবির সাথে তারাও থাকে, রাইতে আমরাও থাকি, টল দিই, রাত দিন 24 ঘন্টা তাদের টল। সীমান্ত পরিস্থিতি নিয়ে আরও জানাতে ঠাকুরগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নবীন হাসান। নবীন, পুশিন ঠেকাতে সীমান্তে বিজেপির তৎপরতার খবর জানাবেন। শ্রাবন্তী, আপনি জানেন যে গত শনিবার ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার সীমান্ত দিয়ে কিন্তু 11 জনকে পুশিন করার চেষ্টা করে, কিন্তু বিজিবি সেটা কঠোর হাতে প্রতিহত করে এবং বিজিবি সজাগ থাকায় কিন্তু তারা ব্যর্থ হয়। প্রায় 48 ঘন্টা সেখানে শূন্যরেখায় সেই পুশিনের 11 জন অবস্থান করছিল এবং আজ ভোর 3টায় কিন্তু বিজিবি তাদেরকে ফিরিয়ে নিয়ে যায়। আমরা যতদূর জানতে পারি যে আজ রাতের বেলা বিজিবি সার্চ লাইট বন্ধ করে দিয়ে তাদের নিয়ে যায় এবং গত শনিবার কিন্তু তাদেরকে সীমান্তের যে লাইট ছিল, সার্চ লাইটগুলো, সেগুলো বন্ধ করে তাদেরকে পুশিন করার চেষ্টা করেছিল, এমনটাই জানিয়েছে বিজিবি। আমরা দেখেছি গত 48 ঘন্টা কিন্তু সীমান্ত এলাকায় এই 11 জন মানবতর জীবনযাপন করেছে। আমরা দেখেছি এই 11 জনের মধ্যে 4 জন শিশু ছিল, 4 জন নারী ছিল, 3 জন পুরুষ ছিল। এদের মধ্যে একজন গর্ভবতী মাও ছিল এবং তারা কিন্তু এই প্রখর রৌদ্রে চরম দুর্ভোগ পোহাচ্ছিল। আমরা দেখেছি বৃষ্টি দিয়েছে, আমরা দেখেছি প্রখর রৌদ্রে তারা কষ্ট পেয়েছে। সব থেকে কষ্টের বিষয় হলো তারা কিন্তু খাদ্য সংকটেও ভুগেছিল। আমরা দেখেছি একজন শিশু খিদার জ্বালায় কিন্তু কান্না করছিল এবং সেটি কিন্তু এলাকাবাসী দেখে এবং তারা কিন্তু তাদের কষ্ট কিছুটা দূর করার জন্য কিন্তু শুকনা খাবার তাদের দেয়া হয়েছিল, এমনটাও আমরা লক্ষ্য করেছি। আমরা জানতে পেরেছি গতকাল বিকেলের দিকে কিন্তু বিজিবি এবং বিএসএফ এর একটি পতাকা বৈঠক হয় এবং সেখানে কিন্তু বিজিবি কঠোর প্রতিবাদ জানায়। তারই ফলশ্রুতিতে আমরা দেখছি যে আজকে কিন্তু রাত 3টার দিকে সেই 11 জনকে প্রত্যাহার করে নিয়েছে বিএসএফ। সব মিলিয়ে শ্রাবন্তী, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। তবে বিজিবি কিন্তু কঠোর অবস্থান নিয়েছে এবং তাদের নিরাপত্তা জোরদার করেছে। এই ছিল আমার কাছে শ্রাবন্তী। ধন্যবাদ আপনাকে।
এদিকে নয়াদিল্লিতে শুরু হয়েছে 4 দিনের বিজিবি বিএসএফ সম্মেলন। সীমান্ত হত্যা ও পুশিন বন্ধ সহ বিএসএফ এর বেআইন তৎপরতা নিয়ে সম্মেলনে কড়া বার্তা দেবে বিজিবি। সম্মেলনে বাংলাদেশের আকাশ সীমায় ভারতের ড্রোন ও হেলিকপ্টারের অনুপ্রবেশ ঠেকাতে জিরো টলারেন্স নীতি নিয়ে আলোচনা হতে পারে। ভারতের গণমাধ্যমে সীমান্ত কেন্দ্রিক উস্কানিমূলক মিথ্যা সংবাদের প্রতিবাদও করা হবে সম্মেলনে। আদ্দিন হাসপাতালের অপরাধের শাস্তি দেওয়ার ক্ষেত্রে এক চুলও নড়বে না সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, 6 নবজাতকের মৃত্যুর বিষয়ে জবাব দিতে আইন মেলেই ওই হাসপাতালকে আরও 2 দিনের সময় দেওয়া হয়েছে। সোমবার সচিবালয়ে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, আদ্দিন হাসপাতাল কাকে কিভাবে সহযোগিতা করল সেটা সরকারের বিষয় নয়। তাদের অপরাধের বিষয়ে শাস্তি দেওয়ার ক্ষেত্রে সরকার পিছপা হবে না। ডেঙ্গু প্রতিরোধে 1 লাখ স্যালাইন মজুদ আছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ে মজুদ আছে আরও 25,000। 6 দফা দাবি নিয়ে সারা দেশে কর্মবিরতিতে রয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আপনারা যাকে জানেন, যখন মিজেলস শুরু হলো আমাদের কোনো ভেন্টিলেটর নাই, যেটা সমস্ত কিছু আমরা এই প্রাইভেট এন্টারপ্রিনিয়ারদের সহযোগিতায় আমরা এই বিপদগুলি মোকাবেলা করতে পেরেছি। ওনারা সহযোগিতা করেছেন, আমরা ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সরকারের পক্ষ থেকে, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে। হামে শিশু মৃত্যুর দায়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ 5 জনের নামে মামলার আবেদন করা হয়েছে আদালতে। ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে মামলাটির আবেদন করেন কিশোরগঞ্জ 5 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান ইকবাল। মামলার আবেদনে আরও অভিযুক্ত করা হয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব সাইদুর রহমান, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক আবু জাফরকে। অভিযোগে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী হলেও তার দায়িত্বে চরম অবহেলা ও উদ্দেশ্যমূলক কর্মকাণ্ডে শত শত শিশুর মৃত্যু এবং হাজার হাজার শিশুর জীবন বিপন্ন হয়েছে। এ ঘটনা হত্যাকাণ্ডের শামিল। আশ্বাসে ঘুরপাক খাচ্ছে শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি। আন্তর্জাতিক মানদণ্ডে গড়ে জিডিপির 5% পর্যন্ত এই খাতে বরাদ্দ হওয়ার কথা থাকলেও বাংলাদেশে এখন পর্যন্ত 2%ও পৌঁছাতে পারেনি। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার আমূল পরিবর্তনের জন্য বাজেটে এই খাতে বরাদ্দ বৃদ্ধির বিকল্প নেই। বাজেট বৃদ্ধির পাশাপাশি সঠিক পরিকল্পনা গ্রহণের ওপরও গুরুত্ব দেওয়ার পরামর্শ শিক্ষা গবেষকদের। প্রতি বছরই বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির আশ্বাস থাকে, কিন্তু বাস্তবে তা এখনও জিডিপির 2%-এর নিচেই ঘুরপাক খাচ্ছে। যেখানে আন্তর্জাতিক মানদণ্ডে গড়ে জিডিপির 5% বরাদ্দ থাকার কথা শিক্ষা খাতে। চলতি অর্থবছর বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ ছিল জিডিপির 1.53%। 2024-25 অর্থবছরে ছিল জিডিপির 1.69%। 2023-24 অর্থবছরে 1.76%, আর 2022-23 অর্থবছরে জিডিপির 1.83% বরাদ্দ ছিল শিক্ষা খাতে। তবে আসছে 2026-27 অর্থবছরে শিক্ষা খাতে জিডিপির প্রায় 2% বরাদ্দের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ খাতে এবার প্রায় 1,23,000 কোটি টাকা বরাদ্দ হতে পারে বলে জানা গেছে। তবে তাতেও আন্তর্জাতিক মানদণ্ড থেকে বহু পিছিয়ে শিক্ষা খাতের বরাদ্দ। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরীর মতে, শিক্ষার আমূল পরিবর্তনের জন্য এই খাতে বাজেটে বরাদ্দ বাড়ানোর বিকল্প নেই। 3টি অংশীজন আছেন, প্রধানত অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থী। শিক্ষার্থীদেরকে শুধুমাত্র পরীক্ষার মধ্যে নিয়ে আসলেই আমরা কি শিক্ষার মান বাড়াতে পারবো? তাহলে বাজেট বরাদ্দের ক্ষেত্রেও সেটা চিন্তা করা উচিত যে আমরা কীভাবে, যে প্রকট বৈষম্য আছে আমাদের শিক্ষায়, ধনী দরিদ্র, গ্রাম শহর, যে বৈষম্যগুলো আছে, দুঃখের সাথে বলতে হয় যে আমাদের সন্তানেরা কিন্তু এই বৈষম্য নিরোধের জন্য প্রাণ দিয়েছে জুলাইতে। শিক্ষা গবেষকদের মতে, শুধু বাজেট বরাদ্দ বৃদ্ধি নয়, উন্নয়ন পরিকল্পনা সঠিক না হলে ঘুরে দাঁড়াতে পারবে না শিক্ষা খাত। এই সরকারের আগামী 5 বছরের সার্বিক পরিকল্পনা কি শিক্ষাক্ষেত্রে, অন্তত সেটির একটি সার্বিক রূপরেখা প্রণয়ন করে তার সাথে সমন্বয় রেখে যদি বাজেট প্রণয়ন করা যায়, তাহলে
যদি আমাদের প্রয়োজন পড়ে তাহলে আমাদের বাজেট অবশ্যই শিক্ষাক্ষেত্রে বৃদ্ধি করতে হবে। সেক্টর যে খাতে বাজেট বরাদ্দ ব্যয় করতে পারে না তাদের ক্ষেত্রে আমরা তাদের কার্যক্রমের গতি পরিধি কমিয়ে দিব, তাহলে তো রাষ্ট্রীয় এই অপচয়টা সমন্বিত হবে এবং উন্নয়নের দিকে আস্তে আস্তে শিক্ষাক্ষেত্রে এগুনো সম্ভব হবে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, বরাদ্দের অর্থ সঠিকভাবে খরচ বা কাজে লাগাতে না পারায়ও পিছিয়ে আছে শিক্ষা খাত। অর্থটা যাতে ভালোভাবে বাস্তবায়িত হয়, গুড ভ্যালু ফর মানি আমরা পেতে পারি, এদিকটাতে আমাদের নজর দিতে হবে। আমাদের কিন্তু এর আগে যতটুকু দেওয়া হয়েছে সেটাও আমরা বাস্তবায়ন করতে পারিনি। তবে শিক্ষার সার্বিক উন্নয়নে বাজেটে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি কারিগরি এবং গবেষণার উপর জোর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পানি শোধনাগার প্রকল্পটি চালু হলে ঢাকার 2 সিটিতে দৈনিক 50 কোটি লিটার নিরাপদ পানি সরবরাহ সম্ভব হবে। সকালে প্রকল্পটি পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে প্রায় 43 লাখ মানুষ উপকৃত হবে। ঢাকার ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। একই সঙ্গে শীতলক্ষ্যা নদীর দূষণজনিত ঝুঁকি মোকাবেলাও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই বিশাল পানি শোধনাগারের মূল লক্ষ্য হচ্ছে মেঘনা নদীর পানি শোধন করে ঢাকার 2 সিটিতে পৌঁছে দেয়া। এর আগে মন্ত্রী রূপসী এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের সেজান পয়েন্ট সংলগ্ন প্রকল্পের পিকে 17 অংশের চলমান কাজ ঘুরে দেখেন। মেঘনা থেকে পানি নিয়ে এসে পানিকে ট্রিটমেন্ট করে ঢাকা মহানগরীর নাগরিকদের পানি সরবরাহ করার ওয়াসা এই প্রজেক্ট গ্রহণ করেছে। আপনার প্রায় 50 কোটি লিটার ডেইলি পানি সরবরাহ করা হবে ঢাকা মহানগরে। প্রায় 10,000 কোটি টাকা ব্যয় এই প্রজেক্ট নেওয়া হয়েছিল এবং এটা প্রায় শেষের দিকে 97% প্রায় আপনার শেষ হয়ে এসছে। 6 দফা দাবিতে সারা দেশে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে। ক্লাস পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। এ ব্যাপারে জানাতে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদুর রহমান শাহ। তাওহিদ, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কি প্রভাব পড়েছে হাসপাতালের সেবা কার্যক্রমে? চিকিৎসকরা কি বলছেন, তাদের দাবি কি, সবকিছু মিলিয়ে আমাদের একটু জানাবেন। জি, আপনি যেমনটি বলছিলেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কিন্তু গতকাল থেকে কিন্তু অনির্দিষ্টকালের যে কর্মবিরতি সেটি তারা পালন করছেন এবং আজকে সকাল থেকেও কিন্তু হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে সকাল 10টা থেকে তারা জড়ো হতে থাকেন এবং বৃষ্টি উপেক্ষা করেই তারা কিন্তু কর্মবিরতিতে রয়েছেন। আপনি যেমনটি বলছিলেন যে এই হাসপাতালে সেবা নিয়ে কেমন প্রভাব পড়ছে, আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে জরুরি বিভাগে সব ধরনের সেবাই আসলে চলমান রয়েছে, অর্থাৎ হাসপাতালের যারা স্থায়ী চিকিৎসক রয়েছেন তারাই মূলত সেবাগুলো দিয়ে যাচ্ছেন। তবে কিছুটা সেবা বিঘ্নিত হচ্ছে যেহেতু ইন্টার্ন চিকিৎসকরা এবং পাশাপাশি মিড লেভেলের যারা কর্মরত রয়েছেন তারাও কিন্তু এই আন্দোলনে এসে যোগ দিয়েছেন। তো আমরা একটু যারা আন্দোলনকারী রয়েছেন তাদের একজনের সাথে কথা বলবো। সংক্ষেপে আমরা জানতে চাই, ঢাকায় ডিজির সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আপনাদের একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে এখানকারও 2 জন প্রতিনিধি গিয়েছেন। আপনারা কি মনে করেন কেমন সিদ্ধান্ত আসতে পারে? ধন্যবাদ। আপনারা সবাই জানেন যে 6 দফা দাবির পরিপ্রেক্ষিতে গতকাল থেকে পুরো বাংলাদেশে আমাদের ইন্টার্ন ভাই বোনেরা আন্দোলন করে আসছে। তার পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশে সকল মেডিকেল কলেজের সাথে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে আমরা বেসরকারি প্রাইভেট ট্রেনি যারা আছে তারাও আন্দোলনের একত্রিত ঘোষণা করছে। ইতিমধ্যে আপনারা জানেন যে ঢাকায় একটি মিটিং অনুষ্ঠিত হচ্ছে। এই মিটিং এর রেজাল্টের ব্যাপারে আমরাও বেশ ফলপ্রসূ আলোচনা হচ্ছে, আমরা যতটুকু জানতে পেরেছি। আমরা এটার ব্যাপারে আশাবাদী। আপনারা সবাই জানেন আমরা ডাক্তার, আমরা কিন্তু রাস্তায় থাকতে ইচ্ছুক না। আমরাও চাই হসপিটালে থাকতে আমাদের পেশেন্ট যারা আছে তাদের যাতে আমরা সেবা দিতে পারি। কিন্তু আজকে যেই আন্দোলন বা যেই দাবিগুলোর জন্য আমরা রাস্তায় নামছি, আমাদের পিঠ অলরেডি দেয়ালে ঠেকে গেছে, আমাদের কোনো উপায় নেই, যার ফলে আমরা আজকে রাস্তায় নামতে আমাদের সরকার বাধ্য করছে। তো আমরাও চাই ওনারা আমাদের এই দাবির সাথে দাবিগুলো মেনে নেক এবং এই দাবিগুলো কিন্তু আমাদের জন্য না, আমাদের এই যৌক্তিক দাবিগুলো আমাদের বিদ্যমান যে স্বাস্থ্যসেবা আছে এটার পরিবর্তনের জন্য। আমরা রুগী যারা আছে আমরা যাতে রুগীদের ভালো সার্ভিস দিতে পারি, এই পরিবর্তনের জন্য আমাদের এই দাবিগুলো মূলত আমরা সরকারের কাছে এই দাবিগুলো জানিয়েছি। আমরা চাই যদি সরকার আমাদের দাবিগুলো মেনে নেয় রুগীদের স্বার্থে, তাহলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা হসপিটালে ফিরে যেতে চাই। নিশ্চয়ই শুনছিলেন যে এফসিপিএস সংক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপন সেটি বাতিল সহ ইন্টার্ন চিকিৎসকদের বেতন ভাতা বৃদ্ধি এবং যে 6 দফা দাবি রয়েছে, তারা বলছেন যে এই দাবিগুলো যৌক্তিক এবং এই দাবিগুলো যাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় তথা সরকার মেনে নেন। তারা প্রত্যেকেই চাচ্ছেন যে সেবা দিতে রুগীদের এবং পাশাপাশি তাদের জীবনমানের বিষয়টিও তারা
চিন্তায় রাখছেন। তো সব মিলিয়ে এই ছিল সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির সবশেষ। ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ সিলেটে হাম উপসর্গে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। সিলেটে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে প্রাণ গেছে খাদিজা নামে 15 মাস বয়সী এক শিশুর। শিশুটির বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায়। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 66 জনে। এ পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক এবং বাকি সবাই শিশু। যুদ্ধবিরতি চলছে, তার মধ্যেই হামলা পাল্টা হামলায় উত্তাল মধ্যপ্রাচ্য। ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের রাজধানী তেহরান, তাবরিজ ও ইস্পাহানে হামলা চালিয়েছে তেল আবিব। দুই দেশের এই মারমুখী অবস্থানে বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে তেলের দাম। শঙ্কা দেখা দিয়েছে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার। যুদ্ধবিরতির মধ্যেই ইরান ও ইসরায়েলের আকাশ বিস্ফোরণের ধোঁয়ায় ছেয়ে গেছে। ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। আর এই হামলার কড়া জবাবে ইরানের রাজধানী তেহরান, তাবরিজ ও ইস্পাহানে হামলা চালিয়েছে তেল আবিব। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানানো হয়, ইরানের মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। আর ইরানের ছোড়া ড্রোনগুলো সফলভাবে প্রতিহত করা হয়েছে। ইরান মারাত্মক ভুল করছে। আরও হামলা হলেও তা প্রতিহত করতে আমরা প্রস্তুত। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা চমৎকার। এদিকে ইরানের খাতামাল আনবিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগরি ইসরায়েলকে সতর্ক করে বলেন, ইসরায়েল যদি আর কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেয় তবে তার জবাবে আরও কঠোর হামলা চালাবে ইরান। লেবাননের উপর হামলা বন্ধ না হলে ইসরায়েলের উপর আমাদের এই হামলা চলবে। যুদ্ধবিরতির মধ্যে এমন পাল্টাপাল্টি হামলার জেরে বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। আশঙ্কা করা হচ্ছে, নতুন এই উত্তেজনার ফলে মধ্যপ্রাচ্য সংঘাত নিরসনে শান্তি আলোচনায় ফেরার পথ আবারও বন্ধ হয়ে যেতে পারে। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। ফিলিপিন্সের মিন্দানাও উপকূলের 7.8 মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত 3 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 5 জন। ব্যাপক ক্ষতি হয়েছে বিভিন্ন অবকাঠামোর। স্থানীয় সোমবার সকাল 7:37 আঘাত হানে এই ভূমিকম্প। উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পরই ফিলিপিন্সের দক্ষিণ উপকূলে অন্তত 138টি আফটারশক রেকর্ড করা হয়। ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, জাপান সহ ওই অঞ্চলের কয়েকটি দেশ ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।